ইলেভেনের অর্গানিক কেমিস্ট্রি আমরা আলোচনা করছি, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। লাস্ট আমরা ইলেকট্রনিক এফেক্ট নিয়ে আলোচনা কমপ্লিট করেছিলাম। আজকে ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব। দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন আমরা জানি যে রিঅ্যাক্ট্যান্ট থেকে রিঅ্যাক্ট্যান্টস অর্থাৎ বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট পাওয়া যায়। এবার সেখানে সাইড প্রোডাক্টও কিছু তৈরি হতে পারে। তাহলে রিঅ্যাক্ট্যান্টস থেকে প্রোডাক্টস পাওয়া যায়, বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। এবার যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ধরো সেখানে একটা মূল জৈব যৌগ রয়েছে যেটাকে বলা হয় সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের সঙ্গে যার বিক্রিয়া ঘটানো হয় সেটাকে বলা হয় বিকারক বা রিএজেন্ট। সাবস্ট্রেট প্লাস রিএজেন্ট। এবারে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় প্রোডাক্ট। এবার দেখো, এই বিক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা সিঙ্গেল স্টেপে হতে পারে, একটা ট্রানজিশন স্টেট তৈরি হতে পারে, আর তারপর সেখান থেকে প্রোডাক্ট পাওয়া যেতে পারে। আবার একাধিক ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হতে পারে, যেখানে মাঝে কিছু পদার্থ উৎপন্ন হয় যেগুলোকে বলা হয় অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট। বিক্রিয়ার ফলে কিছু ইন্টারমিডিয়েট তৈরি হয়। ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার মাধ্যমে প্রোডাক্ট পাওয়া যায় এবং তার সাথে কিছু সাইড প্রোডাক্টও পাওয়া যেতে পারে। আজকে আমরা এই ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব। বিভিন্ন রকমের ইন্টারমিডিয়েট তৈরি হতে পারে, যেমন ফ্রি র্যাডিক্যালস তৈরি হতে পারে বা মুক্ত মূলক, কার্বোক্যাটায়ন ফর্মেশন হতে পারে, কার্বনায়ন ফর্মেশন হতে পারে, এছাড়া কার্বিন ফর্মেশন হতে পারে, অ্যারাইন ইন্টারমিডিয়েট হতে পারে। এরকম বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পেতে পারি। আজকে এই ইন্টারমিডিয়েট গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে কোনো সমযোজী বন্ধনের বিভাজন কি কি উপায়ে ঘটতে পারে। একটা বিক্রিয়া যখন সংঘটিত হবে সেখানে সমযোজী বন্ধন, সমযোজী যৌগের মধ্যে উপস্থিত সমযোজী বন্ধন কিভাবে ব্রেক করতে পারে সেটা আমরা দেখব। দেখো, দুভাবে একটা সমযোজী বন্ধনের বিভাজন ঘটতে পারে। একটা হচ্ছে হোমোলিসিস বা এটাকে বলা হয় সুষম বিভাজন, অর্থাৎ হোমোলাইটিক ফিশন বা বলতে পারো হোমোলাইটিক ক্লিভেজ ঘটে। আরেকটা হতে পারে হেটেরোলিসিস। এটাকে বলা হয় অসম বিভাজন বা হেটেরোলাইটিক ফিশন। দেখো, ধরা যাক এ আর বি পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন রয়েছে। এই যে সমযোজী বন্ধনটা রয়েছে এখানে দুটো ইলেকট্রন রয়েছে। এই যে ইলেকট্রন বন্ধনের ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা যদি দুটো পরমাণু যাদের মধ্যে বন্ড রয়েছে তাদের মধ্যে সমভাবে বণ্টিত হয় এবং বন্ডটা ব্রেক করে, তাহলে সেটাকে আমরা বলবো হোমোলাইটিক ক্লিভেজ। যেমন দেখো, এই বন্ধন রয়েছে, বন্ডটা ব্রেক করছে, বন্ডের যে দুটো ইলেকট্রন সেটা একটা ইলেকট্রন এ পরমাণুর সঙ্গে যুক্ত হবে আর একটা ইলেকট্রন বি পরমাণুর সঙ্গে যুক্ত হবে। এই যে ক্লিভেজ এটাকে বলা হয় হোমোলাইটিক ক্লিভেজ এবং এই প্রক্রিয়াটা হচ্ছে হোমোলিসিস। এটার ফলে এ ডট প্লাস বি ডট তৈরি হবে, মানে একটা ইলেকট্রন এ পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে আর একটা ইলেকট্রন বি পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। আর এগুলোকে বলা হয় ফ্রি র্যাডিক্যালস বা মুক্ত মূলক। এবার দেখো,
বা হোমোলাইটিক ক্লিভেজটা দেখানো হয়ে থাকে। ফিশ হুক নোটেশন। আর এই যে হোমোলিসিস বা হোমোলাইটিক ক্লিভেজ, এটা সাধারণত বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বা ইন প্রেজেন্স অফ এইচ নিউ এই হোমোলাইটিক ফিশনটা দেখা যায়। গ্যাসীয় অবস্থায় এইচ নিউ এর প্রেজেন্সে বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে কোনো সমযোজী বন্ধনের হোমোলাইটিক ফিশন হয়। এবং তাহলে এখানে এইচ নিউটা আমি লিখলাম, এবং তার ফলে ফ্রি র্যাডিক্যালস অর্থাৎ মুক্ত মূলক পাওয়া যায়। এবার হেটেরোলাইসিস বা হেটেরোলাইটিক ক্লিভেজ কোন সময় দেখা যেতে পারে? ধরো এ আর বি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। সমযোজী বন্ধন মানে এখানে দুটো ইলেকট্রন রয়েছে। এবার ধরে নেওয়া যাক যে বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা এ পরমাণুর তুলনায় বেশি। আমরা কি ধরে নিচ্ছি? ইলেকট্রোনেগেটিভিটি বি পরমাণুর এ পরমাণুর তুলনায় বেশি। তাহলে বন্ধনের ইলেকট্রন জোড় বি পরমাণুর সঙ্গে যুক্ত হয়, বন্ডটা ব্রেক করে এবং দুটো ইলেকট্রনই বি পরমাণুর দিকে চলে যায়। এই যে ক্লিভেজ, এটাকে বলা হয় হেটেরোলাইটিক ক্লিভেজ বা অসম বিভাজন। হোমোলিসিসের ক্ষেত্রে আমরা দেখছিলাম দুটো ইলেকট্রন দুটো পরমাণুর মধ্যে সমভাবে বণ্টিত হচ্ছে, কিন্তু এখানে দেখছি ইলেকট্রনগুলো একটা পরমাণুর উপরেই যাচ্ছে, আর একটা পরমাণু ইলেকট্রনের উপর অধিকার হারাচ্ছে, অর্থাৎ এখানে অসম বিভাজন দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা A প্লাস পাবো প্লাস B মাইনাস, কারণ যেহেতু ইলেকট্রন বি পরমাণুর উপর শিফট করেছে সেজন্য বি এর মাথায় নেগেটিভ চার্জ আসবে, আর যেহেতু ইলেকট্রনের উপর অধিকার এ পরমাণু হারিয়েছে তাই এ এর মাথায় পজিটিভ চার্জ আসবে। আবার ধরো এ আর বি পরমাণু এদের মধ্যে সমযোজী বন্ধন রয়েছে এবং আমরা ধরে নিচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি এ পরমাণুর বেশি বি পরমাণুর তুলনায়। সেক্ষেত্রে বন্ডার হেটেরোলাইটিক ক্লিভেজের ফলে বন্ধনের ইলেকট্রন দুটো এ পরমাণুর উপর শিফট করবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ মাইনাস প্লাস বি প্লাস, অর্থাৎ হেটেরোলাইটিক ক্লিভেজের মাধ্যমে একটা পরমাণুর উপর পজিটিভ চার্জ এবং আরেকটা পরমাণুর উপর নেগেটিভ চার্জ পাবো। এবার দেখো, ধরা যাক এরকম একটা কার্বন হ্যালোজেন, ধরে নেওয়া যাক এটা X মানে এখানে হ্যালোজেন, এদের মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। তাহলে X এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় বেশি, সেই জন্য বন্ডের ইলেকট্রন জোড় X এর উপর শিফট করবে। আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কার্বনের মাথায় পজিটিভ চার্জ আর X এর মাথায় নেগেটিভ চার্জ, অর্থাৎ এটা আমরা কি পেলাম? কার্বোক্যাটায়ন। কার্বনের মাথায় পজিটিভ চার্জ, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেট হলো। আবার একইভাবে যদি ধরা যায় এখানে Z পরমাণু রয়েছে এবং ধরে নেওয়া যাক Z এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় কম, তাহলে বন্ডার হেটেরোলাইটিক ক্লিভেজের ফলে বন্ধনের ইলেকট্রন জোড় কার্বনের উপর শিফট করবে এবং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসবে প্লাস Z এর মাথায় পজিটিভ চার্জ আসবে, এটা হচ্ছে কার্বন আয়ন। তাহলে এখানে আমরা যেমন দেখলাম হোমোলাইটিক ক্লিভেজের ফলে ফ্রি র্যাডিক্যালস পাওয়া যাচ্ছে, এখানে আমরা দেখছি হেটেরোলাইটিক ক্লিভেজের ফলে যখন কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে তখন আমরা পাবো কার্বোক্যাটায়ন, আর যখন কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসবে তখন আমরা পাবো কার্বন আয়ন। এরপর আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ফ্রি র্যাডিক্যালস, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, এগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা ফ্রি র্যাডিক্যালস বা মুক্ত মূলক নিয়ে আলোচনা করব। দেখো CH3Br, এখানে কার্বন আর ব্রোমিনের মাঝে সমযোজী বন্ধন রয়েছে। H এর প্রেজেন্সে এই বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হবে, সেখান থেকে পাওয়া যাবে CH3 ডট প্লাস Br ডট, এটা হচ্ছে মিথাইল ফ্রি র্যাডিক্যাল বা মিথাইল মুক্ত মূলক।
আর এটা হচ্ছে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল, ব্রোমিন মুক্তমূলক। এভাবে বিভিন্ন রকমের ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে, যেমন মিথাইল ফ্রি র্যাডিক্যাল, ইথাইল ফ্রি র্যাডিক্যাল, আরো বিভিন্ন রকমের ফ্রি র্যাডিক্যাল একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হিসেবে জেনারেট হতে পারে। CH3 CH2 ডট, CH CH3 হোল 2 ডট, C CH3 হোল 3 ডট, CF3 ডট, এগুলো বিভিন্ন ধরনের মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল। CH3 ডট মিথাইল ফ্রি র্যাডিক্যাল, এর যদি আমরা অরবিটাল ডায়াগ্রামটা দেখি, কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেনের সিগমা বন্ধন রয়েছে, আর এটা একই প্লেনে আছে। যেমন দেখো, এই যে একটা প্লেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এই একটা হাইড্রোজেন, এইভাবে তিনটে হাইড্রোজেন একই প্লেনে রয়েছে। এই যে রেড কালারে যেটা দেখাচ্ছি, এইটা এই হাইড্রোজেনটা দেখানো হচ্ছে, ব্ল্যাক দিয়ে যেটা দেখাচ্ছি ওই যে ডট ডট দিয়ে যে হাইড্রোজেন, যেটা পিছনের দিকে দেখানো হচ্ছে, আর এই যে ব্লু কালারের মার্কারটা দিয়ে যেটা দেখাচ্ছি সেটা সামনের দিকে, মানে অবজারভারের দিকে রয়েছে, সেজন্য সেটা এরকম একটা মোটা ড্যাশ দিয়ে বলটা দেখানো হয়েছে। এবার দেখো, এবার একটা এখানে আনপেয়ার ইলেকট্রন রয়েছে, সেটা একটা পি অরবিটালে রয়েছে। এই পি অরবিটালটা এই প্লেনের সঙ্গে লম্বভাবে রয়েছে। আবার একবার দেখাচ্ছি, এই যে তিনটে বন্ড একই প্লেনে রয়েছে, এবার পি অরবিটালটা এইভাবে লম্বভাবে রয়েছে, আর সেই পি অরবিটালে একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে। সুতরাং এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। কার্বনটা sp2 হাইব্রিডাইজড, আর অ্যাঙ্গেল এখানে 120 ডিগ্রি। এটা sp2 হাইব্রিডাইজড, স্ট্রাকচার হচ্ছে ত্রিকোণীয় সমতলীয় বা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। এবার দেখো CF3 ডট, এর স্ট্রাকচারটা আমরা একটু দেখব। এখানে দেখো তিনটে ফ্লুরিনের সঙ্গে কার্বনের সিগমা বন্ধন রয়েছে, আর ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ফ্লুরিনের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, সেজন্য এখানে কার্বনটা sp3 হাইব্রিডাইজড হয়। এই যে একটা আনপেয়ার ইলেকট্রন, তার সাথে ফ্লুরিনের লোন পেয়ার অফ ইলেকট্রনের রিপালশন হয়, এর ফলে স্ট্রাকচারটা প্ল্যানার স্ট্রাকচার থাকে না, স্ট্রাকচারটা হয়ে যায় পিরামিডাল স্ট্রাকচার। কার্বন, এখানে একটা ইলেকট্রন রয়েছে, আর তিনটে ফ্লুরিনের সঙ্গে সিগমা বন্ধন রয়েছে। এখানে কার্বনটা sp3 হাইব্রিডাইজড, আর স্ট্রাকচার হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার। তাহলে আমরা কি দেখলাম, যে ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে, যেমন মিথাইল ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে আমরা দেখছি কার্বনটা sp2 হাইব্রিডাইজড, স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার। আবার যখন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত রয়েছে কার্বনের সঙ্গে, যেমন CF3 ডট, এর ক্ষেত্রে দেখছি কার্বনটা sp3 হাইব্রিডাইজড এবং স্ট্রাকচারটা পিরামিডাল স্ট্রাকচার। এবার দেখো, ফ্রি র্যাডিক্যাল তিন ধরনের হতে পারে, 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। এছাড়া মিথাইল ফ্রি র্যাডিক্যাল হতে পারে, যেরকম আমরা দেখলাম CH3 ডট। এবার এদের যে স্থায়িত্বের ক্রম সেটা আমরা আলোচনা করব। দেখো, এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, কারণ যে কার্বনের মাথায় আনপেয়ার্ড ইলেকট্রনটা রয়েছে, অর্থাৎ যে কার্বনের উপর ডটটা দিয়েছি সেই কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, সেজন্য এটা হচ্ছে 3 ডিগ্রি মুক্তমূলক বা 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। এটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এখানে কার্বনের মাথায় ডট, আর সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। এটা 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল,
মিথাইল ফ্রি রেডিক্যাল। এই যে মুক্ত মূলকগুলো লিখলাম এদের স্থায়িত্বের ক্রমটা আমরা আলোচনা করব। হাইপার কনজুগেশন যেদিন আমি আলোচনা করেছি সেদিন আমরা মুক্ত মূলকের স্থায়িত্ব আলোচনা করেছিলাম। আজকেও একইভাবে মুক্ত মূলকের স্থায়িত্ব ব্যাখ্যা করব। হাইপার কনজুগেশনের জন্য আলফা হাইড্রোজেন পরমাণুর প্রয়োজন হয়, আর আলফা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যত বেশি হয় হাইপার কনজুগেশনের মাধ্যমে সেই মুক্ত মূলকটা স্থায়িত্ব লাভ করে। সুতরাং এখানে দেখো আলফা কার্বন কোনগুলো, যার মাথায় কার্বন ডট, যে কার্বনের সঙ্গে ডটটা যুক্ত সেটা যে কার্বনগুলোর সঙ্গে যুক্ত রয়েছে এরা হচ্ছে আলফা কার্বন। এখানেও এই দুটো আলফা কার্বন, এখানে এটা আলফা কার্বন, আর এখানে তো একটাই CH3 ডট রয়েছে, কোনো আলফা কার্বন নেই। এখানে দেখো তিনটে আলফা কার্বন, আর আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে এখানে টোটাল আলফা হাইড্রোজেন কটা? 9টা, 9 আলফা হাইড্রোজেন। এখানে দুটো আলফা কার্বন, প্রত্যেকটায় তিনটে করে হাইড্রোজেন, তাহলে 6টা আলফা হাইড্রোজেন। 1 ডিগ্রির ক্ষেত্রে দেখো তিনটে আলফা হাইড্রোজেন, আর এখানে মিথাইল ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে তো কোনো আলফা কার্বনই নেই, সুতরাং কোনো আলফা হাইড্রোজেনও নেই। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা যেখানে বেশি তার স্থায়িত্ব বেশি হবে, তারপর আস্তে আস্তে স্থায়িত্বটা হ্রাস পাবে। তাহলে এই মুক্ত মূলকগুলোর স্থায়িত্বের ক্রম হচ্ছে এটা: 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন মিথাইল ফ্রি রেডিক্যাল। দেখো এটা হচ্ছে অ্যালাইন ফ্রি রেডিক্যাল। আর বেনজিন রিং এর সঙ্গে যুক্ত CH2 ডট, এটা হচ্ছে বেনজাইল ফ্রি রেডিক্যাল। এই মুক্ত মূলকগুলো রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। যেমন দেখো কিরকম ভাবে রেজোনেন্সটা হয়। এইভাবে এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, এই পাই বন্ধনের ইলেকট্রন একটা এদিকে শিফট করছে আর একটা এই কার্বনের দিকে শিফট করছে। তাহলে এখান থেকে CH2 ডট, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH। এইভাবে অ্যালাইন ফ্রি রেডিক্যাল রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। বেনজাইল ফ্রি রেডিক্যালের ক্ষেত্রেও এরকম রেজোনেন্স দেখা যায়। আবার একইভাবে এইভাবে রেজোনেন্সটা হতে থাকে। এইভাবে তোমরা জানো রেজোনেন্স চলতে থাকে এবং রেজোনেন্সের মাধ্যমে বেনজাইল ফ্রি রেডিক্যাল স্থিতিশীলতা লাভ করে। দেখো একটু আগে আমরা স্টেবিলিটি নিয়ে আলোচনা করলাম, স্থায়িত্বের ক্রমটা দেখলাম যে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন মিথাইল মুক্ত মূলক। অর্থাৎ এই মিথাইল ফ্রি রেডিক্যাল যার স্টেবিলিটি সবথেকে কম সে বেশি রিঅ্যাক্টিভ হবে। তাহলে ফ্রি রেডিক্যালগুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে CH3 ডট মিথাইল ফ্রি রেডিক্যাল গ্রেটার দেন CH3 CH2 ডট গ্রেটার দেন CH3 হোল টু CH ডট গ্রেটার দেন CH3 হোল 3 C ডট। অর্থাৎ এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। এবার দেখো তাহলে আমরা কি দেখলাম? ধরো এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল কি দেখছি আমরা? তিনটে সিগমা বন্ধন রয়েছে, তার মানে এখানে 6টা ইলেকট্রন রয়েছে, আর একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 7। তার মানে এর অক্টেট ফিল আপ নেই, অর্থাৎ এ হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এ ইলেকট্রনকে নিতে চায়। তাহলে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি: 1 ইলেকট্রন ডেফিসিয়েন্ট, 2 নম্বর ভেরি আনস্টেবল, 3 নম্বর ভেরি রিঅ্যাক্টিভ,
বেশি হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আনপেয়ার ইলেকট্রন রয়েছে, সুতরাং প্যারাম্যাগনেটিক অর্থাৎ পরাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তাহলে প্যারাম্যাগনেটিক নেচার। তাহলে আমরা ফ্রি র্যাডিক্যালসটা আলোচনা করলাম, এবার আমরা কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করব। দেখো CH3Br কার্বন আর ব্রোমিনের মাঝে সমযোজী বন্ধন রয়েছে। ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় বেশি। এই যে কার্বন ব্রোমিন বন্ড সেটা হেটেরোলাইটিক ক্লিভেজ ঘটবে আর এখান থেকে CH3 প্লাস Br মাইনাস তৈরি হবে। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইভাবে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়। এরকম ভাবে বিভিন্ন রকমের কার্বোক্যাটায়ন হতে পারে, যেমন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। এদের স্টেবিলিটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখে নিই CH3+ এই মিথাইল কার্বোক্যাটায়নের অরবিটাল পিকচারটা কিরকম। দেখো এখানে 3টে সিগমা বন্ধন রয়েছে, কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। যেরকমটা আমি একটু আগে বললাম, এটা একটা প্ল্যানার স্ট্রাকচার। একই প্লেনে 3টে হাইড্রোজেন রয়েছে, এরকম একই প্লেনে রয়েছে, একটা হাইড্রোজেন এদিকে, একটা এদিকে আর একটা এদিকে। আর এখানে একটা ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে, ফাঁকা p অরবিটাল, ভ্যাকেন্ট p অরবিটাল। আর কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে। এখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। কার্বনটা sp2 হাইব্রিডাইজড, স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমদ্বি। এবার আমরা বিভিন্ন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা দেখে নেব। এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যে কার্বনের উপর পজিটিভ চার্জ রয়েছে সেটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যার মাথায় পজিটিভ চার্জ রয়েছে, সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত। আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যার মাথায় পজিটিভ চার্জ, সেটা একটা কার্বনের সঙ্গে যুক্ত। আর এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। এবার দেখো এখানেও আমরা স্টেবিলিটিটা হাইপার কনজুগেশনের মাধ্যমে ব্যাখ্যা করব, অর্থাৎ নাম্বার অফ আলফা হাইড্রোজেন ক্যালকুলেট। এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, 3টে আলফা কার্বন, তার সাথে যুক্ত হাইড্রোজেন, টোটাল আলফা হাইড্রোজেন হচ্ছে 9টা। এখানে 6টা আলফা হাইড্রোজেন। 1 ডিগ্রির ক্ষেত্রে 3টে আলফা হাইড্রোজেন, আর মিথাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে দেখো এদের স্টেবিলিটি অর্ডার হবে 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি, গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে সবথেকে বেশি স্টেবিলিটি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এছাড়া এটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্ট রয়েছে CH3 গ্রুপে। প্লাস আই এফেক্ট থাকছে মানে CH3 গ্রুপ বন্ডের ইলেকট্রনকে নিজের দিক থেকে ঠেলে দেয়, অর্থাৎ এটা একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। এবার দেখো এখানে এটা মিথাইল কার্বোক্যাটায়ন, এই কার্বনের মাথাতেই পজিটিভ চার্জ রয়েছে, আর কোনো কিছু এখানে যুক্ত নেই। 1 ডিগ্রির ক্ষেত্রে দেখো যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ তার সাথে একটা মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে একটা মিথাইল গ্রুপ বন্ডের ইলেকট্রনকে এই কার্বনের দিকে সরিয়ে দেবে, ফলে কার্বনের উপর যে পজিটিভ চার্জ রয়েছে সেই চার্জ ডেনসিটি হ্রাস করবে, অর্থাৎ স্টেবিলাইজ করবে। কিন্তু যখন মিথাইল গ্রুপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 2 ডিগ্রির ক্ষেত্রে 2টো মিথাইল গ্রুপ, 3 ডিগ্রির ক্ষেত্রে 3টে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে প্লাস আই এফেক্টের প্রভাবটা তত বেড়ে যাবে। তার ফলে কার্বনের উপর যে পজিটিভ চার্জ সেই চার্জ ডেনসিটি অনেক বেশি পরিমাণে হ্রাস হবে, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন
আর স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারবো। এক, হাইপার কনজুগেশন, যেখানে আমরা আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করে তার স্টেবিলিটিটা ব্যাখ্যা করব। যার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন বেশি তার ক্ষেত্রে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন হবে। আর দ্বিতীয়ত আমরা ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারব। CH3 গ্রুপের সংখ্যা যেখানে বেশি, প্লাস আই এফেক্টের প্রভাব সেখানে বেশি হবে এবং সেই কার্বোক্যাটায়ন যেমন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে। এবার আমরা অ্যালাইন কার্বোক্যাটায়ন আর বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা দেখে নেব। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। দেখো ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রেও আমরা অ্যালাইন আর বেনজাইল ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি দেখেছি, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজ করে, কারণ ওগুলো কনজুগেটেড সিস্টেম। এখানেও তাই, কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপরে কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে। একইভাবে বেনজিন রিং এর সঙ্গে যখন CH2 প্লাস যুক্ত রয়েছে, এটাও কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, কার্বনের মাথায় পজিটিভ চার্জ। তাহলে এই সব ক্ষেত্রে রেজোনেন্সের মাধ্যমে কার্বোক্যাটায়নগুলো স্টেবিলিটি পাবে। যেমন এখানে এই বন্ধনে পাই বন্ধনের ইলেকট্রন জোড় এখানে আসবে, এখান থেকে CH2 এর মাথায় প্লাস আসবে, এখানে সিঙ্গেল বন্ড, এখানে CH ডাবল বন্ড CH2, রেজোনেন্স ঘটছে এবং অ্যালাইন কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাচ্ছে। এখানেও তাই হবে, এই পাই বন্ধনের ইলেকট্রন জোড় এখানে আসবে আর এখানে ডাবল বন্ড CH2 তৈরি হবে, এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। এভাবে পাই বন্ধনের ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটবে এবং পরপর অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে। এখানে পজিটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড CH2, এখানে একটা ডাবল বন্ড, তারপর আবার এই বন্ধনটা এখানে আসবে। এইভাবে রেজোনেন্স স্ট্রাকচারগুলো পাওয়া যাবে আর বেনজাইল কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হবে। তাহলে দেখো CH3 প্লাস এই কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে যদি দেখো 3টে সিগমা বন্ধন রয়েছে, তার মানে 6টা ইলেকট্রন রয়েছে আর কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে, অর্থাৎ কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও অক্টেট ফিল আপ হয়নি, তার মানে কার্বোক্যাটায়ন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। তাহলে কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেব। ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এবং রিঅ্যাক্টিভ হয়, ভেরি রিঅ্যাক্টিভ। আর এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি হয়, যে স্টেবিলিটি অর্ডারটা আমরা দেখেছি ঠিক তার উল্টোটা। একই জিনিস আমরা ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রেও দেখেছি, স্টেবিলিটি অর্ডারের উল্টো রিঅ্যাক্টিভিটি অর্ডার, কারণ যে বেশি স্টেবল হবে তার রিঅ্যাক্টিভিটি তুলনামূলকভাবে কম হবে। এক্ষেত্রেও তাই, এদের স্টেবিলিটি অর্ডারটা আমরা কি দেখেছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন CH3 প্লাস মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হবে CH3 প্লাস গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তাহলে আমরা এই ফ্রি র্যাডিক্যালস আর কার্বোক্যাটায়ন নিয়ে যে আলোচনা করলাম, এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে কার্বোক্যাটায়ন এবং ফ্রি র্যাডিক্যালস উভয় ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডারটা সেম, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালস এরা বেশি স্টেবল হয় এবং স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন বা র্যাডিক্যালের ক্ষেত্রে মিথাইল ফ্রি র্যাডিক্যাল। আর ঠিক তার উল্টো অর্ডারটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন। দেখো বিক্রিয়ার সময় যখন ইন্টারমিডিয়েট হিসেবে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তখন আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা সেখানে দেখি। যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় তাহলে সে বেশি স্টেবল হবে, 1 ডিগ্রি হলে কম স্টেবল হবে, যেরকম আমরা একটু আগে আলোচনা করেছি স্টেবিলিটি অর্ডার নিয়ে। এবার সেখানে যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশনের পসিবিলিটি থাকে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয়। যেমন দেখো CH3 CH2 CH2 প্লাস, এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে
বন্ধনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, সুতরাং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর স্টেবিলিটি অর্ডারে আমরা কি দেখেছি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কম স্টেবল হয়, তার থেকেও বেশি স্টেবল হয় 2 ডিগ্রি, তার থেকেও বেশি স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এক্ষেত্রে কি দেখা যায়, এই একটা হাইড্রোজেন আমি এভাবে দেখাচ্ছি, এখানে হাইড্রাইড শিফট হয়, হাইড্রাইড শিফট H মাইনাস শিফট, আর হাইড্রাইড শিফটের ফলে CH3 CH, এখানে CH2 প্লাস ছিল, এই যে হাইড্রোজেন এটা চলে এসেছে এখানে, তাহলে এখানে CH3 হবে, কার্বনের মাথায় আর পজিটিভ চার্জ থাকবে না, এই কার্বনের কাছ থেকে হাইড্রোজেন চলে গেছে, সেজন্য এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। এবার দেখো এই কার্বনটা, এই যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ, সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা দেখেছি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল হয়। যেহেতু এখানে পসিবিলিটি আছে, সেজন্য রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, হাইড্রাইড শিফটের মাধ্যমে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এইভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। আরেকটা উদাহরণ দেখো, CH3 C CH3 CH3 CH2 প্লাস, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। এবার এখানে কি হয়, মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশনের জন্য মিথাইল শিফট হয়, CH3 মাইনাস শিফট, আর মিথাইল শিফট হলে কি পাওয়া যাবে, এখানে CH3 C, এখানে CH3, এখানে CH2 ছিল, CH3 এখানে এসেছে CH3, তাহলে এই কার্বনে আর পজিটিভ চার্জ থাকবে না। এবার এই কার্বন থেকে মিথাইলটা চলে গেছে, তার মানে এই কার্বনে পজিটিভ চার্জ আসবে। এবার দেখো এই কার্বনটা একটা দুটো তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে দেখো রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে 1 ডিগ্রি থেকে মিথাইল শিফট হয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আর আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে অনেক বেশি স্টেবল, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, মিথাইল শিফটিং এর মাধ্যমে 1 ডিগ্রি থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে দেখো এতক্ষণ আমরা দেখলাম যে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হতে পারে। একইভাবে রিং এক্সপ্যানশনও ঘটতে পারে। যেমন দেখো এটা একটা 3 মেম্বার রিং, এখানে CH2 প্লাস রয়েছে, কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, অর্থাৎ এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার এখানে 3 মেম্বার রিং রয়েছে, 3 মেম্বার রিং এর ক্ষেত্রে অ্যাঙ্গেল স্ট্রেন অনেক বেশি হয়। এই অ্যাঙ্গেল স্ট্রেনকে রিলিজ করার জন্য এবং স্টেবিলিটি ইনক্রিজ করার জন্য এখানে রিং এক্সপ্যানশন ঘটে, অর্থাৎ অ্যাঙ্গেল স্ট্রেন কমানোর জন্য এবং স্টেবিলিটি ইনক্রিজ করার জন্য এখানে কি ঘটবে দেখো, এই যে কার্বন কার্বন বন্ধন রয়েছে, এই বন্ডটা ব্রেক হয় এবং এই কার্বনের সঙ্গে এই কার্বনের বন্ধন তৈরি হয়, অর্থাৎ এখানে বন্ড মাইগ্রেট হয়। আর এখান থেকে এখানে পজিটিভ চার্জ ছিল, এই কার্বনের সঙ্গে এই কার্বনের বন্ধন তৈরি হয়েছে, তাহলে এখানে আর পজিটিভ চার্জ থাকবে না, পজিটিভ চার্জটা এখানে তৈরি হবে এবং এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4 মেম্বার রিং তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল স্ট্রেনটা কমে যাচ্ছে আর এখানে পজিটিভ চার্জটা দেখাচ্ছে, অর্থাৎ 3 মেম্বার রিং থেকে 4 মেম্বার রিং তৈরি হয়েছে, রিং এক্সপ্যানশন হয়েছে, অ্যাঙ্গেল স্ট্রেন কমেছে এবং যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ রয়েছে সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। আর আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল, সুতরাং এখানে স্টেবিলিটি ইনক্রিজ করেছে। একইভাবে 4 মেম্বার রিং, এখানে CH2 প্লাস রয়েছে, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন,
বন্ডটা মাইগ্রেট করবে। তাহলে এখান থেকে এখানে পজিটিভ চার্জ ছিল, এই কার্বনের সঙ্গে এখন এই কার্বনের বন্ধন তৈরি হয়ে গেছে, এখানে আর পজিটিভ চার্জ থাকবে না, পজিটিভ চার্জ এই জায়গায় আসবে, এই কার্বনে পজিটিভ চার্জ আসবে। এটাকেই আমি এইভাবে লিখছি 5 মেম্বার রিং, এখানে পজিটিভ চার্জ। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, অর্থাৎ অ্যাঙ্গেল স্ট্রেংথ কমেছে, তার সাথে সাথে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে এবং এটা হচ্ছে রিং এক্সপ্যানশন। এবার আমরা কার্বন আয়ন নিয়ে আলোচনা করব। দেখো CH3Z, এখানে কার্বন আর জেড পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। এবার এখানে এই বন্ডটার হেটেরোডাইনামিক ক্লিভেজ ঘটবে এবং ধরা যায় যে জেড এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় কম, সেজন্য বন্ডের ইলেকট্রন কার্বনের উপর শিফট করছে। তাহলে এখান থেকে হেটেরোডাইনামিক ক্লিভেজের মাধ্যমে CH3- পাওয়া যাবে এবং Z+ তৈরি হবে। CH3- কার্বনের মাথায় নেগেটিভ চার্জ রয়েছে, এটাকে বলা হয় কার্বন আয়ন। এটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন। এবার আমরা CH3- মিথাইল কার্বন আয়নের ক্ষেত্রে অরবিটাল পিকচারটা দেখব। এখানে কার্বনটা sp3 হাইব্রিডাইজড হয় আর 3টে সিগমা বন্ধন রয়েছে। স্ট্রাকচারটা দেখো, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, এখানে 3টে হাইড্রোজেনের সঙ্গে কার্বনের সিগমা বন্ধন রয়েছে। কার্বনের মাথায় নেগেটিভ চার্জ রয়েছে, কার্বনটা sp3 হাইব্রিডাইজড, স্ট্রাকচার পিরামিডাল। এবার বাকি 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্বনের স্টেবিলিটি অর্ডারটা আমরা দেখে নেব। দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন আয়ন। কেন বুঝতেই পারছো, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ রয়েছে, সেই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত। এটা 2 ডিগ্রি কার্বন আয়ন আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আয়ন আর এটা মিথাইল কার্বন আয়ন। এদের স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন মোস্ট স্টেবল, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কারণ এখানে দেখো কার্বনের মাথায় নেগেটিভ চার্জ রয়েছে আর তার সাথে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে। দেখো মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট রয়েছে আর প্লাস আই এফেক্টের জন্য মিথাইল গ্রুপ বন্ডের ইলেকট্রনকে নিজের দিক থেকে সরিয়ে দেবে। তাহলে এখানে অলরেডি নেগেটিভ চার্জ আছে, আবার মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য কার্বনের মাথার ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে, অর্থাৎ এর ক্ষেত্রে স্টেবিলিটিটা হ্রাস হচ্ছে। কিন্তু যখন মিথাইল গ্রুপের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেমন 3 ডিগ্রির ক্ষেত্রে দেখো 3টে মিথাইল গ্রুপ, 3টে মিথাইল গ্রুপ থাকার জন্য প্লাস আই এফেক্টের প্রভাব এখানে অনেক বেশি হবে তুলনামূলকভাবে 1 ডিগ্রির থেকে। তাহলে এক্ষেত্রে কার্বনের মাথার নেগেটিভ চার্জ ডেনসিটি অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ 3 ডিগ্রি কার্বন আয়নটা সবথেকে কম স্টেবল হবে। সেজন্য স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন। এক্ষেত্রে কোনো গ্রুপ এখানে যুক্ত নেই, সুতরাং এটা মোস্ট স্টেবল, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এবার দেখো এখানে যদি এরকম থাকে, কার্বনের সাথে ক্লোরিন যুক্ত থাকে, মিথাইলের জায়গায় ক্লোরিন যুক্ত, এখানে দেখো ক্লোরিন যুক্ত রয়েছে আর ক্লোরিনের মাইনাস আই এফেক্ট থাকে। মাইনাস আই এফেক্ট মানে বন্ধনের ইলেকট্রনকে সে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এটার ক্ষেত্রে এটা এ বি সি, সি এর ক্ষেত্রে দেখো ক্লোরিন বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, ফলে কার্বনের মাথার যে চার্জ ডেনসিটি নেগেটিভ চার্জের ঘনত্ব সেটা কমে যাবে। আর যখন ক্লোরিন পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন 3টে ক্লোরিনের মাইনাস আই এফেক্টের প্রভাব অনেক বেশি হওয়ার জন্য কার্বনের মাথায় ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি পরিমাণে হ্রাস হবে, অর্থাৎ
এর ক্ষেত্রে এই কার্বন আয়নটা সবথেকে বেশি স্টেবল হবে, সেজন্য এর স্টেবিলিটি অর্ডার হবে A গ্রেটার দেন B গ্রেটার দেন C। এবার দেখো অ্যানায়নের ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড কার্বনের মাথায় মাইনাস CH2 মাইনাস। তাহলে এটা একটা কনজুগেটেড সিস্টেম, এখানে রেজোন্যান্স করবে এবং রেজোন্যান্সের মাধ্যমে এটা স্থিতিশীলতা লাভ করবে। তাহলে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। একইভাবে বেনজাইল অ্যানায়নও রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করবে। এই নেগেটিভ চার্জের ইলেকট্রন এখানে আসবে, এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে। এইভাবে রেজোনেটিং স্ট্রাকচার গুলো পাওয়া যাবে। এখানে ডাবল বন্ড CH2, আবার এটা এখানে আসবে, এই ইলেকট্রন এখানে আসবে। এখান থেকে এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড CH2। এভাবে বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচার গুলো পাওয়া যাবে এবং রেজোনেন্সের মাধ্যমে বেনজাইল অ্যানায়ন স্থিতিশীলতা লাভ করবে। তাহলে আমরা কি দেখলাম, ধরো CH3 মাইনাস কার্বন আয়ন, এখানে 3টে সিগমা বন্ধন রয়েছে, তার মানে 6টা ইলেকট্রন। আর এই যে নেগেটিভ চার্জ রয়েছে এখানে 2টো ইলেকট্রন রয়েছে, তার মানে টোটাল 8টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এর ক্ষেত্রে অক্টেট ফিল আপ রয়েছে। অর্থাৎ এটা ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং রিঅ্যাক্টিভ হয়। আর এর ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার আমরা কি দেখেছি, মিথাইল কার্বন আয়ন গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি অর্ডার ঠিক এর উল্টোটা, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল কার্বন আয়ন। তাহলে আমরা এতক্ষণ ফ্রি র্যাডিক্যালস, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন নিয়ে আলোচনা করলাম। আরো দুটো ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব কার্বিন ইন্টারমিডিয়েট আর তারপরে অ্যারাইন ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব। দেখো কার্বিন কাকে বলে, স্ট্রাকচারটা আগে দেখাই। কার্বনের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে 2টো পরমাণু যুক্ত রয়েছে আর কার্বনের উপর 2টো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে 2টো সিগমা বন্ধন রয়েছে, তার মানে 4টে ইলেকট্রন রয়েছে। কার্বনের মাথায় 2টো ইলেকট্রন, টোটাল 6 ইলেকট্রন, অর্থাৎ অক্টেট ফিল আপ হয়নি, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিট। এটা হচ্ছে কার্বিন। এখানে আমি আলাদা পরমাণু দেখিয়েছি, একই পরমাণু থাকতে পারে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 6 ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। নেক্সট, very unstable আর highly reactive। এবার দেখো কার্বিন 2 ধরনের হতে পারে, সিংলেট কার্বিন এবং ট্রিপলেট কার্বিন। সিংলেট কার্বিন sp2 হাইব্রিডাইজড হয় কার্বন পরমাণুটা, আর ট্রিপলেট কার্বিনের ক্ষেত্রে sp2 ও হতে পারে, আবার sp হাইব্রিডাইজড ও হতে পারে। যেমন দেখো CH2 ডট 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 বলতে এখানে 2টো ইলেকট্রন বোঝানো হচ্ছে। এটা হচ্ছে মিথিলিন। মিথিলিনের ক্ষেত্রে সিংলেট কার্বিনও হতে পারে, আবার সেটা ট্রিপলেট কার্বিনও হতে পারে। এরকম ভাবে CCl2 ডট ডট, অর্থাৎ এটা হচ্ছে ডাইক্লোরোমিথিলিন। এরকম অনেক ধরনের কার্বিন তৈরি হতে পারে। এখানে আমরা মিথিলিনের ক্ষেত্রে অরবিটাল পিকচারটা দেখব। দেখো প্রথমে আমরা সিংলেট কার্বিন যদি হয় তাহলে এর অরবিটাল ডায়াগ্রামটা কিরকম হবে সেটা দেখে নেব। এক্ষেত্রে কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এখানে 2টো হাইড্রোজেন রয়েছে, এখানে 2টো ইলেকট্রন থাকে। এই 2টো ইলেকট্রন একই অরবিটালে রয়েছে, আর এখানে ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে, ভ্যাকেন্ট p অরবিটাল। কার্বনটা sp2 হাইব্রিডাইজড।
দুটো ইলেকট্রন থাকে। এটা এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মতো কাজ করছে বলতে পারো। এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি, এটা হচ্ছে সিঙ্গলেট কার্বিন। আর এক্ষেত্রে sp2 হাইব্রিডাইজড, কিন্তু এখানে এই দুটো ইলেকট্রন রয়েছে আর এখানে বন্ড অ্যাঙ্গেল দেখো 100 ডিগ্রি, অর্থাৎ এখানে স্ট্রাকচারটা হচ্ছে ভি শেপ, কৌণিক শেপ। এটা যদি লোন পেয়ারের মতো কাজ করে তাহলে দেখো দুটো বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, অর্থাৎ এটা ভি শেপ বা কৌণিক শেপ, অ্যাঙ্গুলার স্ট্রাকচার। এটা আমরা দেখলাম মিথিলিন কার্বিন সিঙ্গলেট কার্বিনের ক্ষেত্রে স্ট্রাকচার। এবার দেখব মিথিলিনের ক্ষেত্রে ট্রিপলেট কার্বিনের স্ট্রাকচারটা কি রকম হয়। প্রথমে দেখব যদি কার্বনটা sp2 হাইব্রিডাইজড হয় তাহলে কিরকম স্ট্রাকচার হবে, আর sp হাইব্রিডাইজড হলে কিরকম স্ট্রাকচার হবে। দেখো sp2 যদি হাইব্রিডাইজড হয় তাহলে এরকমই ভি শেপ বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার হবে, আর sp হাইব্রিডাইজড হলে লিনিয়ার বা রৈখিক স্ট্রাকচার হবে। তাহলে দেখো sp2 এর ক্ষেত্রে কার্বনটা sp2 হাইব্রিডাইজড, দুটো হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ধন রয়েছে। এখানে একটা sp2 অরবিটালে একটা ইলেকট্রন থাকে আর একটা ইলেকট্রন p অরবিটালে থাকে। এখানে কার্বন sp2 হাইব্রিডাইজড, অ্যাঙ্গেল 130 ডিগ্রি। এখানে দুটো আলাদা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে। এটা ট্রিপলেট কার্বিন, স্ট্রাকচার ভি শেপ বা অ্যাঙ্গুলার, অর্থাৎ কৌণিক আকৃতি বিশিষ্ট। এবার যদি sp হাইব্রিডাইজড কার্বন হয় তাহলে স্ট্রাকচারটা দেখো, কার্বন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন কার্বনের সাথে যে বন্ড এটা পুরো লিনিয়ার রয়েছে, রৈখিক শেপ। এবারে দুটো পি অরবিটাল রয়েছে, প্রত্যেকটা পি অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে। তাহলে এটা sp হাইব্রিডাইজড কার্বন, লিনিয়ার শেপ, রৈখিক আকৃতি বিশিষ্ট, এবং দুটো আলাদা আলাদা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে ট্রিপলেট কার্বিন। মিথিলিনের ক্ষেত্রে আমরা অরবিটাল ডায়াগ্রামটা দেখাই। সিঙ্গলেটের ক্ষেত্রে আমরা এভাবে দেখাতে পারবো, দুটো হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ধন রয়েছে, এখানে একটা অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে আর এখানে ভ্যাকেন্ট পি অরবিটালটা রয়েছে। আর ট্রিপলেটের ক্ষেত্রে দেখো sp2 ও হতে পারে আবার sp ও হতে পারে। যদি sp2 হয় তাহলে এগুলো সিগমা বন্ধন, এখানে একটা অরবিটালে একটা ইলেকট্রন আর এখানে পি অরবিটালে একটা ইলেকট্রন। এটা যখন sp2 হাইব্রিডাইজড, এখানে সিঙ্গলেটের ক্ষেত্রে কার্বনটা sp2 ই রয়েছে। আবার ট্রিপলেটের ক্ষেত্রে যদি কার্বনটা sp হাইব্রিডাইজড হয় তাহলে এই দুটো সিগমা বন্ধন আর এই যে দুটো পি অরবিটাল রয়েছে এখানে একটা করে ইলেকট্রন রয়েছে। এখানে কার্বনটা sp হাইব্রিডাইজড, অর্থাৎ দুটো আলাদা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে। তাহলে এগুলো হচ্ছে ট্রিপলেটের ক্ষেত্রে আর এটা হচ্ছে সিঙ্গলেটের ক্ষেত্রে। দু ধরনের কার্বিন আমরা দেখলাম, সিঙ্গলেট কার্বিন এবং ট্রিপলেট কার্বিন। এবার আমরা অ্যারাইন ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব। দেখো অ্যারাইন এই নামটা দেখে বুঝতে পারছো এখানে অ্যারোমেটিক রিং যুক্ত থাকবে, অর্থাৎ অ্যারোমেটিক রিংয়ে যখন কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হবে তখন সেটাকে বলা হয় অ্যারাইন ইন্টারমিডিয়েট। আর এখানে খুব কমন একটা ইন্টারমিডিয়েট হচ্ছে বেনজাইন ইন্টারমিডিয়েট। দেখো এটা হচ্ছে বেনজিন রিং, এবার এটা হচ্ছে বেনজাইন ইন্টারমিডিয়েট। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হয়েছে, কিন্তু এই ট্রিপল বন্ডটা নরমাল কার্বন কার্বন ট্রিপল বন্ডের মতো হয় না। মানে ধরো অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা আছে এখানে এই কার্বনগুলো sp সম্পরায়িত এবং এই দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে, অর্থাৎ একটা সিগমা বন্ধন রয়েছে আর দুটো পাই বন্ধন রয়েছে। কিন্তু এই ট্রিপল বন্ডটা আর এই ট্রিপল বন্ডটা একই জিনিস নয়। বেনজিনের ক্ষেত্রে কি হয়, বেনজিন রিং
এখানে তিনটে ডাবল বন্ড রয়েছে, প্রত্যেকটা কার্বন sp2 সংকরায়িত। এবারে দুটো কার্বনের sp2 অরবিটালের মধ্যে দুর্বল অভিলেপনের ফলে আরেকটা অতিরিক্ত বন্ধন তৈরি হয়। এই যে দুটো কার্বন, এদের sp2 অরবিটালের মধ্যে উইক ওভারল্যাপ ঘটে। 60 ডিগ্রি কোণে নত দুটো sp2 অরবিটালের মধ্যে উইক ওভারল্যাপ বা দুর্বল অভিলেপনের ফলে এই অতিরিক্ত বন্ধনটা সৃষ্টি হয়। আর এই যে অতিরিক্ত বন্ধনটা তৈরি হচ্ছে, এই অতিরিক্ত বন্ধনটা অন্য p অরবিটালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং এটা ভীষণ অস্থায়ী হয়। এই ইন্টারমিডিয়েটটা খুবই আনস্টেবল, ভেরি আনস্টেবল এবং খুব সক্রিয় হয়, অর্থাৎ হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে আজকের ক্লাসে আমরা বিভিন্ন ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব।